ওরাল হেলথের সঙ্গে শারীরিক যে সমস্যা তার কি সম্পর্ক থাকতে পারে? মুখ শুধু মুখ নয়, মুখাবয়ব এবং মুখগহ্বর সারা শরীরের একটা প্রত্যঙ্গ, যার সঙ্গে অন্যান্য অঙ্গের প্রত্যক্ষ যোগাযোগ আছে। যাদের কোনো হার্ট ডিজিজ আছে বা যারা ডায়াবেটিক, তাদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। অবশ্যই। মুখের থেকে ইনফেকশন থেকে হার্টে SABE বা সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস একটা মারাত্মক অসুখ হতো। এটা কিন্তু হার্টের ভালভের একদম দফা করে। আমাদের কিন্তু ওরাল ক্যাভিটির সঙ্গে গাট অ্যাক্সিসের একটা ডিরেক্ট রিলেশনশিপ এস্টাবলিশড হয়েছে। নমস্কার, আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয় হচ্ছে দাঁত, মাড়ি, হৃদরোগ এবং ডায়াবেটিস। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন যে এই চারটে জিনিস একসঙ্গে কি করে এলো। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে দাঁত নড়বড় করছে, রক্তপাত হচ্ছে মাড়ি থেকে, এরকম নানান রকম সমস্যা দেখা যায়। সেটাকে আমরা মাড়ির সমস্যা বা দাঁতের সমস্যা বলেই ভেবে থাকি, কিন্তু গবেষণা বলছে যে অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলোর রুট অন্য, অর্থাৎ এর থেকে হৃদরোগ বা ডায়াবেটিস বা শরীরে অন্য কোনো জটিলতার সম্পর্ক থাকতে পারে। তো স্বাভাবিকভাবেই কিভাবে এই জিনিসগুলো সম্পর্কযুক্ত তা জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আর এটা জানতেই আজকের পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি পডকাস্টে। আলোচনায় আসবো, তবে তার আগে আমার নতুন দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট আবেদন রাখছি। যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন, আমাদের পডকাস্ট দেখছেন, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন নানা রকম সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা আমরা বলি এবং তার সুরাহা বের করার চেষ্টা করি। আমাদের সঙ্গে যেহেতু অভিজ্ঞ চিকিৎসকরা থাকে, সুতরাং দেরি করবেন না, সাবস্ক্রাইব করে ফেলুন। এবার চলে আসি, প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো, আমার মনে হয় দর্শকরাও হয়তো খুব কনফিউজ হয়ে গেছে যে দাঁত, মাড়ি, তার সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস কিভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ ওরাল যেটা হেলথ আমরা বলি, ওরাল হেলথের সঙ্গে সামগ্রিক শারীরিক যে সমস্যা তার কি সম্পর্ক থাকতে পারে? একটা এক্সাম্পল দিই। একটা ধরো তুমি একটা বড় বাড়িতে ঢুকছো। প্রথমে যখন তুমি ঢোকো, তুমি তো দেখো তার মেন গেটটা কি অবস্থায় আছে। ঢোকার সময় দেখো, তাহলে ওরাল ক্যাভিটি হচ্ছে আমাদের বডির মেন গেট। এটা হচ্ছে গেটওয়ে অফ দ্য ওরাল ক্যাভিটি। আমাদের ওরাল ক্যাভিটি ইজ দ্য গেটওয়ে অফ দ্য হোল বডি, ঠিক আছে? এবার যখন আমি এটাকে গেটওয়ে বলছি, তার মানে এটাও পার্ট অফ দ্য বডি। তার মানে এখানে যদি কিছু হয়, আমাদের বডিটা না পুরো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটায় কোনো একটা জায়গায় কিছু হলে তার কিন্তু একটা ইম্প্যাক্ট অন্য জায়গায়, একটা নিয়ার বাই সাইড, ডিস্ট্যান্ট সাইড, কোথাও না কোথাও কিছু একটা হবে। এবার এই কনসেপ্টটা, এই যে মাউথ বডি কানেকশন, এই কনসেপ্টটা গত শতাব্দীর শেষ দিকে, মানে 1990 সালের মাঝামাঝি সময় থেকে আমাদের সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করে। কারণ ওই সময় একটা বাঞ্চ অফ রিসার্চ ইউরোপে এবং আমেরিকায় শুরু হয়, যেখানে অনেকগুলো হেলথ প্যারামিটার্সকে ওরাল ক্যাভিটির কন্ডিশনের সঙ্গে জুড়তে শুরু হয়। কারণ অনেক রকম স্টাডি আস্তে আস্তে প্রুভ করতে শুরু করে যে আমাদের কাছে এভিডেন্স আসতে, আমরা তো এভিডেন্স বেসড সায়েন্স প্র্যাকটিস করি। আজ থেকে 100 বছর আগে এভিডেন্স বেসড সায়েন্স প্র্যাকটিস হতো। একজন বড় কেউ বলেছেন তাহলে এটা ঠিক, কিন্তু এভিডেন্স বেসড সায়েন্সে যতক্ষণ পর্যন্ত না আমরা সায়েন্টিফিক্যালি প্রুফ পাই বা এভিডেন্স ক্রিয়েট করতে পারি, ততক্ষণ পর্যন্ত কোনো লিঙ্ক আমরা এস্টাবলিশ করতে পারি না। এই mid-90s থেকে আমরা আস্তে আস্তে এই এভিডেন্সগুলো পেতে শুরু করলাম যে মুখটা, ওই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট লেখা ছিল, শূন্য শুধু শূন্য নয়, মুখ শুধু মুখ নয়, মুখাবয়ব এবং মুখগহ্বর সারা শরীরের একটা প্রত্যঙ্গ, যার সঙ্গে অন্যান্য অঙ্গের প্রত্যক্ষ যোগাযোগ আছে। এবার তুমি যে অসুখটা বলছো, আজকে আমি তোমার সঙ্গে যে অসুখটা দুটো নিয়ে বললে, সেই অসুখটার দুটো ছাড়াও
আর একটা অসুখ নিয়ে বলবো, মানে এই অসুখটা নিয়ে খুব কম বলা হয়। আজকে তুমি যখন জিজ্ঞেসই করলে, তোমার সঙ্গে যখন বসেইছি আজকে, এই অসুখটা নিয়েও বলবো, আচ্ছা, যেটার সঙ্গে মানে হৃদরোগ ডায়াবেটিস ছাড়া। কারেক্ট। ওকে। এবং সেই কেন তুমি বলছো না সেটা আমি বুঝতে পারছি, কারণ এই রিসার্চটা একদম পোস্ট কোভিড এরাতে 2022-23 এসছে, হিরোশিমা ইউনিভার্সিটিতে হচ্ছে, সেটাও বলবো তোমার। আমাদের অতটা অ্যাওয়ারনেসই নেই হয়তো এটা সম্পর্কে, এখনো সারা পৃথিবীতে খুব জানাজানি নেই, কিন্তু আস্তে আস্তে জানতে হবে। ওকে। কারণ এই অসুখটায় বাঙালি বোধহয় সবচেয়ে ভোগে, বলবো তোমাকে, সেটা বলছি, একটু রহস্য থাক। প্রথমে সিভিডি নিয়ে বলি। সিভিডি মানে হার্টের অসুখের সঙ্গে কি সম্পর্ক আছে? আচ্ছা, মুখের থেকে ইনফেকশন থেকে হার্টে SABE বা সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বা একটা মারাত্মক অসুখ হতো। এটা কিন্তু অনেক দিন ধরে এস্টাবলিশড। মানে আমি যখন ডাক্তারি পড়তাম আর্লি 90s, তারও আগে 70s থেকে এস্টাবলিশ যে মুখের ব্যাকটেরিয়াটা গিয়ে হার্টের মধ্যে কলোনাইজেশন করে হার্টের ভালভের একদম দফা করে। সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস এটা একটা সাংঘাতিক খারাপ অসুখ। কিন্তু আজকে আমরা আরেকটা স্টেপ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মুখের ইনফেকশন না বলে আমরা মারিন ইনফেকশন জিনিসটাকে কনসেন্ট্রেট করি। মারিন ইনফেকশন যে ধরনের ব্যাকটেরিয়াগুলো করে, তার মধ্যে ফ্রন্ট লাইন যে ব্যাকটেরিয়াগুলো, তার মধ্যে একটা খুব নটোরিয়াস ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়াটার নাম পরফারোমোনাস জিঞ্জিভালিস, একটু খটোমটো নাম। এছাড়াও ট্রেপোনিমা ডেন্টিকোলা বলে একটা ব্যাকটেরিয়া আছে। এরকম কিছু ব্যাকটেরিয়া, এরা আমাদের কি করে, আমাদের মুখের মধ্যে ইনফেকশন যখন হয়, সেই ইনফেকশনটা ব্লাড স্ট্রিমে না সাইটোকাইন নামটা আমরা কোভিডের সময় খুব শুনেছি, সাইটোকাইন স্টর্ম হচ্ছিল, সাইটোকাইনের অ্যামাউন্টটা বাড়ায়। এই সাইটোকাইনের অ্যামাউন্টটা বাড়ালেই বডিতে একটা ইনফ্লেমেটরি স্টেট, ওভারঅল ইনফ্লেমেটরি স্টেট তৈরি হয়। এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ওভারঅল ইনফ্লেমেটরি স্টেট যেটা তৈরি হয়, সেই কার্ডিওভাস্কুলার ডিজিজটাকে ত্বরান্বিত করে, মায়োকার্ডিয়াল ইনফাকশন পর্যন্ত হতে পারে। কারণ এগুলো গিয়ে ব্যাকটেরিয়াল প্লাক তৈরি করে, যেগুলো আমাদের যে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে, মানে যে রক্ত সংবাহী নালীগুলো আছে সেগুলোকে ছোট করতে থাকে, প্লাক জমে। তাতে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট অ্যাটাকের চান্সেস বাড়বে। এইবার একটা স্টাডি, সেটা এই স্টাডিটা খুব রিসেন্ট, 2023 হিরোশিমা ইউনিভার্সিটিতে হয়েছিল। এই স্টাডিটা বলছে শুধুমাত্র অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক করে, শুধু তাই নয়, আমাদের অ্যাট্রিয়াল ফেব্রোসিস করে। আমাদের তো হার্টের দুটো মেন প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম অ্যান্ড অলিন্দ এবং নিলয় বলে, অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াল ফাইব্রোসিস করে। এই অ্যাট্রিয়াল ফাইব্রোসিস স্টাডিটা কিন্তু খুব রিসেন্ট, লাস্ট 3 বছর আগে এসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মুখের ভিতরে যদি লং টার্ম ইনফেকশন থাকে, আসলে প্রবলেমটা কি, আমাদের দেশের অ্যাওয়ারনেস লেভেলটা এখনও না, এই লেভেলটায় আস্তে আস্তে যেতে হবে। যখন কার্ডিওলজিস্টরা এটা রিয়ালাইজ করতে শুরু করেছেন যে অ্যাকচুয়ালি বডির যে কোনো জায়গাতে ইনফ্লেমেটরি স্টেট থাকলে কিন্তু হার্টের উপরে তার এফেক্ট আছে। এবং লং টার্ম, এটা কিন্তু প্রুভেন এভিডেন্স বেসড, যে লং টার্ম যারা গাম ডিজিজ বা পেরিওডন্টাল ডিজিজে ভোগেন, তাদের হার্টের অসুখ হওয়ার প্রবণতা বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার সেকেন্ড যেটা তুমি বলছিলে সেটা হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল রিলেশনশিপ, মানে মুখের মধ্যে ইনফেকশন থাকলে হার্টের অসুখ হওয়ার পসিবিলিটি বাড়বে। ডায়াবেটিসের সঙ্গে রিলেশনটা কিন্তু ইউনিডিরেকশনাল নয়, বাই ডিরেকশনাল। মানে মুখের মাড়ির কোনো অসুখ থাকলে, মুখের ভেতরে যদি ইনফ্ল্যামেটরি স্টেট থাকে, ধরো ব্লিডিং হচ্ছে, ফুলে যাচ্ছে, দাঁত নড়ছে, এটা হলে ডায়াবেটিক সিচুয়েশন আরও খারাপ হবে। মানে এই যে বলছিলাম, এই সাইটোকাইনগুলো ডায়াবেটিসের, এখন তো আমরা বুঝতে পারছি যে টাইপ 1 ডায়াবেটিস, যেটা যে ইনসুলিন তৈরি হয় না সেটা আলাদা, তাছাড়া নর্মাল কমনেস্ট ডায়াগনোসিস টাইপ 2 যেটা, সেটা সবচেয়ে বড় রিজন, আমরা সবাই আজকাল নামটা জানি, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই সাইটোকাইনগুলো বেশি থাকলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কিন্তু ইনফ্লামেশনটা বাড়ে। অতএব এটা একটা বাই ডিরেকশনাল রিলেশনশিপ। মানে তুমি কি করে বুঝবে যাদের মাড়ির কন্ডিশন খারাপ এবং ডায়াবেটিস আছে, তুমি দেখবে অধিকাংশ সময় আনট্রিটেড অবস্থায় তাদের, আমরা একটা টেস্ট করি, টেস্টটার নাম হচ্ছে গ্লাইকোস্যালাইটেড হিমোগ্লোবিন, HbA1c। এটা 3 মাসের একটা আমাকে ডেটা দেয়। তুমি দেখবে তাদের HbA1c অনেকটা বেশি, 7.5, 8, 8.5। আচ্ছা, এইবার আর্লি 2000-এ বিভিন্ন রকম স্টাডি হলো, যখন দেখা গেল যে মুখের
এই যে ইনফেকশনটাকে ট্রিট করে দেওয়া গেল, কন্ট্রোল করে দেওয়া হলো, তখন এই HbA1cটা 7-এর নিচে নেমে চলে এলো। ইটস মাচ মোর কন্ট্রোল স্টেট। আর যেই ডায়াবেটিসটার উপরে ভালো কন্ট্রোল হলো, ওরাল হাইজিনও কিন্তু আগের থেকে অনেক বেশি ইমপ্রুভড হলো। তাহলে কি ধরুন যাদের কোনো হার্ট ডিজিজ আছে কারেক্ট, বা যারা ডায়াবেটিক, তাদের এক্সট্রা কেয়ার নেওয়া উচিত? অবশ্যই, সেটাকে আমি Oral বলছি। health এর এই জন্য। আমি সবসময় বলি, যারা ডায়াবেটিক, মানে স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিক হলে তো বটেই, ইভেন কন্ট্রোল ডায়াবেটিকদেরও আমাদের একটা ক্লাসিফিকেশন আছে। মানে আমাদের অনেক সময় জিজ্ঞেস করেন ডাক্তারবাবুরা যে মানে পেশেন্টরা যে এসে, ডাক্তারবাবু কতদিন বাদে আপনাদের কাছে দেখাতে আসবো? বছরে একবার বা দুবার তো বলেন, কিন্তু তোমাকে আজকে বলছি একটা ক্লাসিফিকেশন আছে, তাকে বলে মেরিজ ক্লাসিফিকেশন। মেরিজ ক্লাসিফিকেশন ঠিক করে একজন পেশেন্ট আইডিয়ালি একজন দাঁতের ডাক্তারবাবুর কাছে কতদিন বাদে বাদে যাবেন। ক্লাস A, ক্লাস B, ক্লাস C আছে। কোনো ক্লাস আছে তাদের প্রত্যেক 4 মাসে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া দরকার। আচ্ছা, তাদের মধ্যে একটা বড় ক্রাইটেরিয়া হলো আনকন্ট্রোল ডায়াবেটিক। ওকে। কারণ এদের এতটাই হাইপার ইনফ্লেমেটরি স্টেট থাকে, ডিজিজটা প্রোগ্রেস করে খুব ফাস্ট, আচ্ছা, এবং সেক্ষেত্রে ডায়াবেটিক কন্ট্রোল থাকার প্রবলেম শুরু হয়। মনে রাখতে হবে, ডায়াবেটিক কন্ট্রোল থাকলে কি হবে, খারাপ হলে কি হয় সেটা আমরা রিয়েলাইজ করি। কারণ তখন দেখবে তোমার কিডনিটার খারাপ হচ্ছে, ক্রিয়েটিনিন বাড়তে শুরু করেছে, আরও ডায়াবেটিসের তো 1000 রকম হ্যাঁ, প্রবলেম আছে, ম্যালাডিজ আছে। হ্যাঁ, অতএব আমাদের এটা বুঝতে হবে, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিন্তু ওরাল হাইজিন কন্ট্রোলটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আজ থেকে 5 বছর আগে যখন প্রথম বলতে শুরু করি, তখন লোকে অতটা বুঝতো না, আস্তে আস্তে বুঝতে পারছে। আমার কাছে এখন প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আসে যাদের গাম কমপ্লেন, এবং তারা অ্যাওয়ার হয়ে আসেন যে ডাক্তারবাবু ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হচ্ছেন না আমাদের, এবং তার সঙ্গে গামটারও প্রবলেম, এই দুটো তো রিলেটেড। নাও পিপল, হ্যাঁ, তারা আস্তে আস্তে এই জিনিসটা তাদের ব্রেনে রেজিস্টার করছে যে এই দুটো কিন্তু একটা রিলেশন। তারা হয়তো বাইডিরেকশনাল রিলেশনশিপ, যেটা তোমাকে আমি বললাম, এটা বুঝতে পারেন না, কিন্তু তারা বোঝেন কোথাও একটা সংযোগ আছে। এই অ্যাওয়ারনেসটা আজ থেকে 5 বছর আগে ছিল না, কিন্তু আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা হচ্ছে। আমি আশা করি ফিউচারে আরও বাড়বে। আর ঠিক আছে, থার্ড যে রোগটার যেটা কথা, তোমাকে বলিনি, যেটা তোমাকে জিজ্ঞাসা করো, বাঙালি মানেই পেট রোগা। কোন বাঙালির অম্বলের সমস্যা নেই? মুঠো মুঠো গ্যাসের ট্যাবলেট খায় না এরকম বাঙালি পাওয়া ভার। সত্যি তাই। আমাদের কিন্তু ওরাল ক্যাভিটির সঙ্গে গাট অ্যাক্সিসের একটা ডিরেক্ট রিলেশনশিপ এস্টাবলিশড হয়েছে পোস্ট কোভিড। ওকে, মানে এর দুটো রিজন আছে। মানে কীরকম, শুধুমাত্র হজমের গণ্ডগোল না, এখন দেখা যাচ্ছে ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোম বা IBS, তার সঙ্গে ওরাল হাইজিনের ডিরেক্ট রিলেশনশিপ আছে। মানে আমরা দেখবে যে আমরা তো কথা বলার সময়, খাওয়ার সময়, বিভিন্ন সময় মুখে লালাটা গিলছি, এর সঙ্গে আমাদের ওরাল ক্যাভিটির ব্যাকটেরিয়াও যাচ্ছে। অধিকাংশ ব্যাকটেরিয়াই স্টমাক লেভেলে, বিকজ অফ দ্য অ্যাসিডিটি, স্টমাকের তো pH খুব কম, 1.3, মারা যায়। কিছু ব্যাকটেরিয়া আছে তারা রেজিস্ট্যান্ট টু স্টমাক অ্যাসিডস, দে ক্যান বাইপাস স্টমাক অ্যান্ড গো টু দ্য স্মল ইন্টেস্টাইন। এরা ডিরেক্টলি এফেক্ট করতে পারে। প্লাস আমার মুখের এনভায়রনমেন্ট যদি খারাপ থাকে, এই যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বলছি, এরা বডির এমন স্টেট তৈরি করতে পারে যেখানে আমার গাট মোটিলিটি চেঞ্জ হয়ে যেতে পারে। মানে অনেকে আছে দেখবে হয়তো তার বাওয়েল ক্লিয়ারেন্স হচ্ছে না, সে 4-5 টয়লেটে যাচ্ছে, কিন্তু কোনোবারই সে প্রপারলি ক্লিয়ারেন্স হচ্ছে না, কিন্তু তার সবসময় মনে হচ্ছে দেয়ার ইজ আ মোশন, বিকজ অফ দ্য মোটিলিটি। কারণ মোটিলিটি সাইকোলজিক্যালি আমাদের সঙ্গে, কারণ আমি যদি স্ট্রেসে থাকি, তুমি দেখবে তোমার গাট মোটিলিটি চেঞ্জ হয়ে যাবে। সেরকমই আমাদের ওরাল হাইজিনের সঙ্গে গাট মোটিলিটি ডিরেক্ট রিলেশনশিপ প্রুভেন। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে ওরাল ক্যাভিটির এই মোটিলিটিটাও, এই যে গাট মোটিলিটি বা অ্যাক্সিসের সঙ্গে রিলেশন, এটাও বাই ডিরেকশনাল। কারণ যদি আমার গাট ক্লিয়ারেন্স ভালো না হয়, তাহলে কিন্তু আমার ওরাল ক্যাভিটি ড্রাইনেস বেশি হবে, ওরাল ক্যাভিটিতে কিন্তু আমার গাম ইনফেকশনকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। এগেইন বাই ডিরেকশনাল রিলেশনশিপ। এইটা নিয়ে আমরা আজ থেকে বছর 2-3 আগেও খুব একটা কথা বলতে পারতাম, খুব নতুন। তুমি জিজ্ঞেস করলে বলে রিসেন্ট, আমি কোথাও বলিও নি আগে কোনো পডকাস্ট, এই প্রথমবার বলছি যে এই রিলেশনটাতে কিন্তু কেউ এখন গিয়ে গুগলে বা কোনো একটা AI সাইটে গিয়ে ওরাল হাইজিন গাট অ্যাক্সিস বলে টাইপ করলেই ডিটেল পেয়ে যাবে কোথা থেকে কী হতে পারে। সেজন্য এখন আমরা বেশ কিছু ক্ষেত্রে, তুমি তো জানো প্রোবায়োটিক আমরা পেটের জন্য দিই, তাতে সে প্রোবায়োটিক কোনো ওষুধের ফর্মে হতে পারে বা ন্যাচারাল প্রোবায়োটিক হতে পারে, টক দই খেলেও সেটা একটা প্রোবায়োটিক। এখন ওরাল ক্যাভিটিতে প্রোবায়োটিক দেওয়া হচ্ছে যেন ওরাল হাইজিন মেনটেন করার সঙ্গে সঙ্গে
এবং ওরাল কন্ডিশন ট্রিট করার সঙ্গে সঙ্গে আমরা ওরাল ব্যাকটেরিয়াকে ভালো ব্যাকটেরিয়া সাপ্লাই করতে পারি, যেটা ক্ষতিকর ব্যাকটেরিয়াটাকে কমায়। ইন্ডিয়াতে খুব বেশি অ্যাভেলেবেল নয়। এই যে ব্যাকটেরিয়াটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল সেটার নাম ল্যাক্টোব্যাসিলাস প্যারাকেজেই। এর একটা স্পেসিফিক স্ট্রেনটা কি GMNL33, এই স্ট্রেনের ওষুধ বাজারে পাওয়া যায়। এই ওষুধটা প্রত্যেক দিন রাতে শোয়ার আগে একটা জাস্ট লজেন্সের মধ্যে চুষে খেতে হয়, একটানা 3 সপ্তাহ খাওয়া যেতে পারে। এই ওষুধটা কিন্তু মুখে যথেষ্ট রকম ব্যাকটেরিয়াল ইকোলজিকে কন্ট্রোল করতে পারে, যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া সেগুলোকে কমাতে পারে। একটা বিষয় বলুন, এই যে তিন ধরনের রোগের কথা, ডায়াবেটিস বা হৃদরোগের কথা আমি বললাম, এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা অনেকেই জানতাম না, সেটা এই যে গাট অ্যাক্সেসের কথা বললেন। যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের যদি দাঁতের চিকিৎসা করাতে হয়, ধরুন দাঁত তুলতে হবে, তারা তো কিছু মেডিসিন নিতে হয় তাদেরকে, যেমন ব্লাড থিনার বা এরকম ধরনের। তাহলে কি সেই মেডিসিন তাদের বন্ধ করে দেওয়া উচিত, বা নিজের থেকে কোনোভাবে বন্ধ করা কি উচিত, নাকি চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই? মানে যারা থিনার নিচ্ছেন, মানে ধরো অলরেডি স্ট্রোক হয়েছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এদের তো অধিকাংশই থিনার নেন। এবং আজকাল অনেক কার্ডিওলজিস্টও অ্যাজ এ প্রোফাইল্যাকটিকও থিনার দিয়ে রাখেন। এবার একটা সময় খুব ট্রেন্ড ছিল যে কোনো ডেন্টাল প্রসিজার আগে থিনার বন্ধ করে দিতে। আচ্ছা, এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থিনার বন্ধ করার খুব একটা কারণ নেই। আমরা একটা টেস্ট করাই, এই টেস্টের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও বা প্রোথ্রম্বিন টাইম, INR বা PT বলে। এইটা যদি মোটামুটি একটা ইভেন 12 সেকেন্ড হচ্ছে নর্মাল, যদি ইভেন 20-25 সেকেন্ডও থাকে, তাহলেও কিন্তু সার্জারি উইদাউট স্টপিং দ্য মেডিকেশন করা যেতে পারে। ওকে। কারণ এই মেডিসিনগুলো স্টপ করা খুব রিস্কি, কারণ এগুলো স্ট্রোক প্রিভেন্ট করে, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে। এগুলো বন্ধ করলে কিন্তু এই প্রবলেম হতে পারে। অতএব থিনার বন্ধ করার আজকের দিনে কোনো রিয়েলিটি নেই। ওকে। ইনফ্যাক্ট তুমি যদি আমার কথা বলো, আমি অনেক ডায়ালিটিক পেশেন্ট যাদের ডায়ালিসিস চলছে, তাদের এবার ডায়ালিসিস যাদের চলে তাদের তো তুমি জানো বোধ হয় যে যখন ডায়ালিসিস চলে সেই দিন হেপারিন দিতে হয়। আমি হেপারিনও বন্ধ করি না, বিকজ আমি হেপারিনও বন্ধ করি না। শুধু পিটিটা যদি নর্মাল থাকে তাহলে আমি করে দিতে পারি। এবার বক্তব্য হচ্ছে এরকম কোনো সিচুয়েশান আছে যেক্ষেত্রে, কারণ আমাদের কী হয়, এই ওষুধ নিয়ে না খুব একটা ক্ল্যারিটি নেই। মানে অনেককে দেখবে প্রসিডিওরের আগে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত? আসলে মাত্র দুটো সিচুয়েশনেই অ্যান্টিবায়োটিক দেওয়া যুক্তিযুক্ত। একটা হচ্ছে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে, প্রচুর পাস আছে, ফোলা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আদারওয়াইজ প্রোফাইল্যাক্সিস মানে কিছু নেই এমনি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এটা কিন্তু রুটিন হওয়া উচিত নয়। তাহলে কখন দেওয়া হবে? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এই বছরই এই সবে আমেরিকান একটা গাইডলাইন বেরোলো যে কাদের আমি দেবো, হার্টের কোন কন্ডিশন থাকলে প্রোফাইল্যাক্সিস দেবো এবং সেটা কখন দেবো। আচ্ছা, প্রোফাইল্যাক্সিসের নিয়মটা হচ্ছে আমি 2 গ্রাম অ্যামক্সিসিলিন একসঙ্গে দেবো, মানে 4টে অ্যামক্সিসিলিন ক্যাপসুল প্রসিজিওরের 1 ঘন্টা আগে, একদিন আগে থেকে নয়, 1 ঘন্টা আগে। কাদের দেবো? সবার কারো পেসমেকার আছে তাকে দেবো না, কারো একটা বাইপাস সার্জারি হয়েছে তাকে দেবো না, কারো একটা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাকে দেবো না, যার প্রস্থেটিক হার্ট ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, বা ওই তোমাকে বলছিলাম সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রিভিয়াস হিস্ট্রি আছে, আচ্ছা, বা রিউম্যাটিক ফিভারের প্রিভিয়াস হিস্ট্রি আছে, এই রকম লোককে আমি দেব প্রসিডিওরের 1 ঘন্টা আগে দুটো। অতএব অ্যান্টিবায়োটিক আমি ইনডিসক্রিমিনেটলি খুব দেওয়া হয়, আমাদের দেশে তো ভীষণ ইনডিসক্রিমিনেটলি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়, আর মানে প্রেসক্রিপশন ছাড়াও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, এটা সারা পৃথিবীতে এরকম নয়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে আমাদের ডাক্তারদেরও এই প্রিকশনটা থাকা দরকার যে আমি কাকে রুটিনলি ব্ল্যাঙ্কেট অ্যান্টিবায়োটিক দেওয়াটাও ঠিক নয়। অ্যান্টিবায়োটিক দেবো তখনই যখন অ্যাক্টিভ ডিজিজ আছে, অ্যাক্টিভ কোনো একটা ব্যথা, ফোলা, পাস অ্যাকুমুলেশন এরকম থাকলে দেবো, অথবা এই যে সিচুয়েশনগুলো বললাম এই সিচুয়েশনগুলো থাকলে অ্যান্টিবায়োটিক দেবো। আর অন্যদিকে ডায়াবেটিস যাদের থাকে, যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে এটা তো আমরা জানি যে সুগার লেভেলটা কমিয়ে তবেই কোনো, হ্যাঁ, এইবার অনেক সময় হতে পারে যে অনেক সময় আমাদের ভালো মনে করেছো যে সিচুয়েশনটা এতটাই ইমার্জেন্সি, এতটাই পেনফুল যে আমি সুগারটা কমানোর মতন আমার কাছে টাইম নেই। ওকে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া উচিত যদি ডায়াবেটিসের কন্ট্রোলটা খারাপ থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। বা অনেক সময়ই এটা হয় যে যদি খুব অ্যাক্টিভ ডিজিজ না থাকে, খুব ব্যথা ফোলা না থাকে, সেক্ষেত্রে আমাকে একটা অ্যান্টিবায়োটিক রেজিমেন্ট দিতে হবে, সেটা
প্রসিজারের অব্যবহিত পরেও দেওয়া যেতে পারে। তাহলে মোটামুটি আজকের পডকাস্ট থেকে সার বক্তব্য কি উঠে এলো যে এই যে তিনটে ডিজিজের কথা আপনি বললেন, যে দুটো আমরা অনেকেই জানি, থার্ডটা আপনি বললেন গাট অ্যাক্সেসের কথা, এর সঙ্গে ওরাল হেলথের যে একেবারে ডিরেক্ট একটা কানেকশন রয়েছে সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। তাহলে কি পরামর্শ আপনি সেই সমস্ত রোগীদের দেবেন যাদের এই তিন ধরনের রোগ রয়েছে, তারা কিভাবে আরো বেশি করে কেয়ার নেবে, মানে ওরাল হেলথ কেয়ার নেবেন? মানে অ্যাকচুয়ালি আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যেন মনে রাখি যে ওরাল ক্যাভিটির অসুখ শুধু ওরাল ক্যাভিটির অসুখ নয়, এর একটা ডিপ রুটেড ইমপ্লিকেশন আছে। মানে আমার মুখটা একটা কিছু হয়েছে বলে এটা একটা আইসোলেটেড ডিজিজ, সেটা যেন আমি না ভাবি। মানে ব্যাপারটা আদৌ আইসোলেটেড নয়। অতএব এবং এটা এই কারণেও বলা নয় যে আমার ধারণা যেরকম কিছু হয়, ইট ইজ এভিডেন্স বেসড, proven theories have given us this kind of a postulate যে এরা ডিরেক্টলি রিলেটেড। অতএব আমরা যদি ওরাল ক্যাভিটির অসুখ হয় এটাকে শুধুমাত্র মুখের অসুখ ভেবে গড়িমসি করে এর ট্রিটমেন্ট এড়িয়ে না যাই, বা ট্রিটমেন্টটা করালে আমি মনে রাখবো যে আমার যদি অন্যান্য অসুখ থাকে, এই ধরনের অসুখ যেগুলোর কথা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, সেগুলোর থেকেও কিন্তু সেগুলোকে খারাপ হয়ে যাওয়া থেকে কিন্তু আমি অনেকটা নিজেদের প্রিভেন্ট করতে পারবো। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য, এবং আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই অনেক উপকৃত হলেন। তার কারণ আমি শুরু করেছিলাম যেটা বলে যে আজকের বিষয় হচ্ছে দাঁত মাড়ি, ডায়াবেটিস অ্যান্ড হৃদরোগ। তার সঙ্গে ডক্টর চক্রবর্তী আরও যে একটা ইম্পর্ট্যান্ট বিষয় অ্যাড করলেন সেটা হচ্ছে যে গাট অ্যাক্সেস। সুতরাং যে কথা বারবার উনি বললেন যে অবহেলা না করে, বা যাদের এই সমস্ত রোগ অলরেডি রয়েছে তাদের যদি কিছু দাঁতের সমস্যা বা মাড়ির সমস্যা হয়, সেটাকে আলাদা করে না ভেবে, বা যাদের হয়তো তারা হয়তো জানেনও না যে তাদের কোনো হৃদরোগ রয়েছে বা এরকম কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও রুটটা জানা, অর্থাৎ খুব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া, অবহেলা না করা, সেটাই কিন্তু কাম্য। শেষ করছি আজকের পডকাস্ট। তবে যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি যে আজকের পডকাস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। খুব ভালো থাকবেন, পরের পডকাস্টে আবার দেখা হবে।